প্রত্যেকটা সামান্য দিনের মতোই একজন শিক্ষিকা যখন স্কুলের লাঞ্চ ব্রেকের পর নিজের ক্লাসরুমে পড়াতে যায়, দেখে সেখানে কোনো ছাত্রী নেই। তখনই হঠাৎ উপর থেকে খুব জোরে কিছু একটা নিচে পড়ার আওয়াজ পেয়ে শিক্ষিকা যখন বাইরে গিয়ে দেখে, তখন দেখা যায় স্কুলের এক ছাত্রী উপর থেকে নিচে ঝাঁপ দিয়েছে এবং আরও 7-8 জন ছাত্রী স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে ঝাঁপ দেওয়ার জন্য। এক অপরিচিত ব্যক্তির কথা শুনে কেন এই মেয়েরা নিজেদের জীবন দিয়ে দিচ্ছে কেউ তা বুঝতে পারে না। আর এরপর থেকেই শুরু হয় আরও ভয়ানক জিনিস। তারপরেই সামনে আসে গল্পের আসল কাহিনী। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ভেজ লেভেল 2 এই মুভিটি। দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। সিনেমার শুরুতে দেখা যায় দুইজন মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে বেরোচ্ছে। তাদের মধ্যে একজন তার মায়ের কাছ থেকে নিজের আইডি কার্ডটা চায়, কারণ সে সেটি পড়তে ভুলে গিয়েছিল। তারপর গাড়িতে বসা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হলে তাদের বাবা দুজনকেই বকা দিয়ে গাড়ির পেছনে বসিয়ে স্কুলের দিকে এগিয়ে যান। এরপর স্কুলের অন্য আরেকটি মেয়েকে দেখানো হয়, তাকে স্কুলে একজন বুলি করতে থাকে। তাই তার মা তাকে বলেন, স্কুলে যে তোকে ডিস্টার্ব করছে, তুই যদি তাকে ভয় পাস তাহলে সে তোকে আরও ভয় দেখাবে। তখনই স্কুল বাস চলে আসে এবং অনেক মেয়ে সেই বাসে উঠে যায়। বাসে বসে তারা সবাই গল্প করতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় স্কুলের আরেক ছাত্রী খুব তাড়াহুড়ো করে হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করছে, কারণ তার দেরি হয়ে গেছে। সে দৌড়ে গিয়ে বাবার গাড়িতে উঠলে তার বাবা তাকে বকতে শুরু করে এবং বলতে থাকে সে রোজ দেরি করে। কিন্তু সেই মেয়েটি উল্টো তার বাবাকে বলে, তাড়াতাড়ি গাড়ি চালাও, নয়তো আমি লেট হয়ে যাব। এরপর স্কুলের সামনে দেখা যায় স্কুল বাসে করে মেয়েরা এসে পৌঁছেছে এবং বেশ কিছুজন গাড়িতে করে এসেছে। তারা একে একে বাস ও গাড়ি থেকে নেমে স্কুলে ঢুকতে থাকে। এরই মাঝে এক বাবা তার মেয়েকে স্কুটার করে নিয়ে আসে এবং একটু কড়া গলায় বলেন, চুপচাপ মাথা নিচু করে স্কুলে ঢুকবি, ছুটির সময় সে তাকে নিতে আসবে। তার বাবা বলে, আমি অনেক কষ্ট করে তোকে স্কুলে পড়াচ্ছি আর তুই বাইরে ছেলেদের সঙ্গে প্রেম করছিস। সেই মেয়েটির খারাপ লাগে, তাই সে তার বাবাকে সরি বলে স্কুলের ভিতরে চলে যায়। এরপর আমাদের স্কুলের ভিতরের দৃশ্য দেখানো হয়, যেখানে কিছু মেয়ে ফুটবল খেলছে, আবার কেউ বাস্কেটবল খেলছে। এর মধ্যে দেখা যায় তাদের প্রিন্সিপাল ম্যামও স্কুলে এসেছেন। এরপর প্রার্থনা বা প্রেয়ার শুরু হয়। তারপর দেখানো হয় লাঞ্চ ব্রেক। স্কুলের লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে বসে গল্প করতে করতে খাবার খাচ্ছিল। চারিদিকে হাসাহাসি, কোলাহল আর বন্ধুদের সঙ্গে আনন্দের সময় কাটছিল সবার। লাঞ্চ ব্রেক শেষ হওয়ার পর একটা অদ্ভুত পরিবর্তন দেখা যায়, যেন সবাই একসাথে হিপনোসিসের মধ্যে চলে যায়। ক্যান্টিনের সেই শোরগোল এক মুহূর্তে থেমে যায়। চারপাশে একটা চাপা নীরবতা নেমে আসে। প্রতিটা মেয়ের চোখে মুখে এক ধরনের অজানা ভয় ফুটে ওঠে। তারা সবাই যেন হঠাৎ করেই ভয় পেতে শুরু করে এবং জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ক্যান্টিনের দুইজন স্টাফ কিছুই বুঝতে পারছিল না এই মেয়েগুলোর হঠাৎ কি হলো। ঠিক সেই মুহূর্তে ক্যান্টিনের দরজা খুলে যায়। একজন অজানা লোক ভেতরে প্রবেশ করে। সে ধীরে ধীরে সামনে রাখা একটি টেবিলের দিকে এগিয়ে যায়। সেখানে বসে থাকা 10 জন মেয়েকে উঠে দাঁড়াতে বলে। মেয়েরা সবাই চরম ভয়ে তবু একে একে উঠে দাঁড়ায়। লোকটি তখন এক এক করে তাদের নাম জানতে চায়। মেয়েগুলো পর পর কাঁপা কাঁপা গলায় নিজেদের নাম বলে। তারপর সেই লোকটি বলে, এবার আমি যা বলবো তোমরা তাই করবে। ভয়ে ভয়ে 10টি মেয়ে একসঙ্গে বলে, ঠিক আছে। এরপর লোকটি জিজ্ঞেস করে, তোমাদের কাছে ঘড়ি আছে? 10টি মেয়েই একসঙ্গে উত্তর দেয়, হ্যাঁ। এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় যে স্কুলের টিচাররা ক্লাস নিতে ক্লাসে গেলে দেখেন সেখানে কোনো ছাত্রী নেই। তখন উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ পেয়ে ম্যামটি যখন বাইরে যান, গিয়ে দেখেন স্কুলের এক স্টুডেন্ট বিল্ডিংয়ের উপর থেকে ঝাঁপ দিয়েছে। তখন স্কুলের সিকিউরিটি গার্ডও চলে আসে এবং সে দেখে যে সেই মেয়েগুলো ছাদের উপর দাঁড়িয়ে আছে। এরপর স্কুলের সিকিউরিটি গার্ড প্রিন্সিপালকে ডেকে নিয়ে এলে তিনি সেই মেয়েগুলিকে নিচে নামতে বলেন, কিন্তু তারা ভয়ে কাঁদতে থাকে। প্রিন্সিপাল ম্যাম, সিকিউরিটি গার্ড আর স্কুলের ফ্যাকাল্টির লোকজন ছাদে গিয়ে মেয়েগুলিকে নামানোর চেষ্টা করলে তারা বলে, আঙ্কেল আমাদের ঠিক 3টের সময় এখান থেকে ঝাঁপ দিতে বলেছেন, আর কেউ কাছে এলে বা বাঁচাতে চাইলে আমাদের ঝাঁপ দিতেই হবে। ঠিক সেই সময় কিছু না বুঝে সিকিউরিটি গার্ডটি একটি মেয়েকে ধরার চেষ্টা করলে সে নিচে ঝাঁপ দেয় আর তার পাশের মেয়েটিও নিচে ঝাঁপ দেয়। তখন তাদের প্রিন্সিপাল ম্যাম কিছুই বুঝতে না পেরে কান্নায় ভেঙে পড়েন আর তারপর একে একে সবকটি মেয়ে ঝাঁপিয়ে পড়ে। পরের দৃশ্যে দেখানো হয় অথর্বকে। সে তার মেয়ে আরিয়ার সাথে থাকে। আরিয়া সারাক্ষণ এক পুতুলের মতো হাসতে থাকে, যেন সে 12 বছর ধরে কারোর বশে রয়েছে। অথর্ব তার মেয়ের জন্য আর নিজের জন্য খাবার বানায় এবং তার মেয়ের যত্ন নেয়, তার খেয়াল রাখে। এরপর সে কিছু জিনিস কিনতে মার্কেটে যায় এবং সেখানে গিয়ে সে টিভিতে দেখে যে স্কুলের 10 জন মেয়ে অদ্ভুতভাবে নিজেদের ক্ষতি করছে এবং এখনও স্কুলের মধ্যে অনেক মেয়ে আটকা আছে এবং তারা কোনো এক আঙ্কেলের কথা বলছে। এটা শোনার পর অথর্ব বুঝতে পারে 12 বছর আগে তার মেয়ের সাথে যা ঘটেছিল এখানেও তাই ঘটছে।
তারপর সে মার্কেট থেকে বেরিয়ে জোরে গাড়ি চালিয়ে একটা জায়গায় যায়। সেখানে সে একটি ঘরে ঢোকে যেখানে একজনকে বন্দি করে রাখা হয়েছিল। তার নাম ছিল প্রতাপ, আর এই সেই ব্যক্তি যে 12 বছর আগে তার মেয়েকে বশীকরণ করেছিল। এরপর সে জিজ্ঞেস করে যে তার মতো এরকম বিদ্যা আর কে কে জানে। তখন প্রতাপের চোখ জলজল করে ওঠে। তারপর সে প্রতাপকে চেন দিয়ে বেঁধে দেয়, এমনকি তার মুখও। এরপর সে কিছু বক্স নিয়ে আসে ঘরে, কিন্তু সেই বক্সে কি ছিল তা পরে দেখানো হয়। এদিকে স্কুলের অবস্থা আরও খারাপ হয়ে যায়। পুলিশের লোকেরাও আসে, কিন্তু তারা কিছু বুঝতে পারে না। স্কুলের বাইরে গার্জিয়ানদের ভিড় হয়ে যায়, কিন্তু স্কুলের সব মেয়েরা বশীকরণের শিকার হলেও বেঁচে যায় একটি মেয়ে। সেই মেয়েটির খাবার পড়ে যায়, তাই সে আর টিফিন খায়নি। সে মেয়েটিকে যখন পুলিশ জিজ্ঞেস করে, সে কাঁদতে কাঁদতে আর ভয়ে কাঁপতে কাঁপতে বলে সে এবং তার বন্ধুরা খাবার খাচ্ছিল, তখন তার খাবারটি পড়ে যায়। তাই সে বাথরুমে যায় সেটা পরিষ্কার করতে। সে যখন বাথরুম থেকে ফিরে আসে তখন দেখে বাকি মেয়েরা অদ্ভুতভাবে ভয় পাচ্ছে। এটা শোনার পর প্রিন্সিপাল ম্যাম আর পুলিশের লোকেরা ওপরে ক্যান্টিনের এলাকায় যায়। সেখানে গিয়ে তারা দেখে সব মেয়েরা চুপচাপ ভয়ে বসে আছে। তাদের দেখে মনে হচ্ছে তারা যেন কারোর বশে আছে, অর্থাৎ তাদের বশীকরণ করা হয়েছে। তখন তাদের মধ্যে একটি মেয়ে সামনে এসে পুলিশকে জানায় যে এক আঙ্কেল তাদের একটি মেসেজ দিতে বলেছে। সেই মেসেজটি হলো তাদের প্রতাপ নামের এক ব্যক্তিকে খুঁজে বের করতে হবে, নয়তো শহরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই কথা পুলিশকে জানানোর পর মেয়েটি অন্য মেয়েদের দিকে তাকিয়ে জানায়, প্রথম মেসেজ দিয়ে দিয়েছি, এবার তোমরা কাজ করতে পারো। এটা বলার পর তাদের মধ্যে অনেকগুলো মেয়ে হিংস্রভাবে দৌড়ে স্কুলের বাইরে চলে যায়। তাদের আটকাতে গেলে তারা প্রিন্সিপাল ম্যাম, পুলিশ আর অন্যদের ধাক্কা মেরে ফেলে দিয়ে বাইরে বেরিয়ে যায়। তারা লাফিয়ে দৌড়ে স্কুলের সামনে থাকা ব্যারিকেড ভেঙে গার্জিয়ানদের ভিড় ঠেলে শহরের দিকে এগিয়ে যায়। তাদের মধ্যে একজন পুলিশ একটি মেয়েকে আটকাতে চাইলে সে মেয়েটি পুলিশটিকে পাথর দিয়ে মাথায় মেরে পালিয়ে যায়। এরপর তারা শহর জুড়ে ভয়ানক সব কাজ শুরু করে দেয়। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বাসে উঠে বাস অ্যাক্সিডেন্ট করায়, গাড়িতে যাতায়াত করা লোকেদের গাড়িতে দুর্ঘটনা ঘটায়, বাইকে যারা যাচ্ছিল তাদের টেনে ফেলে মারতে থাকে, দোকানে গিয়ে লোকজনদের ওপর হাত তোলে, তাদের সামনে রাস্তায় যারা আসছিল সবাইকে মারতে শুরু করে, কেউ পাথর দিয়ে, কেউ রড দিয়ে। রাস্তায় চলা সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সবাইকে তারা মারতে থাকে। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকে। শহরের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ফুটপাথে শুয়ে থাকা ভিখারিদেরও পাথর দিয়ে মেরে ফেলে। আরেকটি মেয়ে পেট্রোল পাম্পে গিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। এরপর নিউজ চ্যানেলে দেখানো হয় এই ধরনের স্কুল ইউনিফর্ম পরা মেয়েদের থেকে বেঁচে থাকতে এবং সুরক্ষিত থাকতে সবাইকে নিজ নিজ ঘরে থাকতে বলা হচ্ছে। সেই সাথে এটাও জানানো হয় যে তারা প্রতাপ নামের কোনো এক আঙ্কেলকে খুঁজছে, আর তাকে না পাওয়া পর্যন্ত এই সব চলতে থাকবে। কিন্তু পুলিশ বা প্রশাসনের কেউই বুঝতে পারে না এই প্রতাপ কে। টিভিতে এসব অথর্ব দেখছিল। এসব দেখে সে একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তার পরের সিনে স্কুলে দেখানো হয় এখনও 100 জনেরও বেশি মেয়ে ক্যান্টিনে বসে আছে। তাদের গার্ডিয়ানদের অনুমতি দেওয়া হয় তাদের সাথে দেখা করার। তারা নিজেদের মেয়েদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর পায় না। তখন একটি মেয়ে যে প্রথম মেসেজটা পুলিশকে দিয়েছিল সে জানায় যে প্রতাপকে খুঁজে বের করার জন্য তাদের কাছে মাত্র 5 মিনিট সময় আছে। তার মধ্যে যদি তাকে খুঁজে না পাওয়া যায় তাহলে খুব খারাপ কিছু হবে। ঠিক তখনই এই স্কুলের মধ্যে ঢুকে আসে অথর্ব। সে পুলিশকে জানায় যে সে প্রতাপকে চেনে এবং সে জানে যে প্রতাপ কোথায় আছে। আর সে ওই মেয়েটিকে জিজ্ঞেস করে, আঙ্কেল এটা বলেননি প্রতাপ আঙ্কেলকে খুঁজে পাওয়ার পরে কি করতে হবে? তখন সেই পুলিশ তাকে জিজ্ঞেস করে, তুমি যদি কিছু জানো তাহলে আমাদেরকে জানাও। তখন অথর্ব তাদের জানায় এই মেয়েগুলিকে বশীকরণ করা হয়েছে এবং তারা অন্য কারোর কথা শুনবে না, তাদের মা বাবার কথাও না, শুধুমাত্র তার কথা শুনবে যে তাদেরকে বশীকরণ করেছে। অথর্ব বলে যে লোকটি তাদেরকে বশীকরণ করেছে সে এখানেই আছে, আশেপাশে কোথাও, কারণ সে মেয়েগুলিকে কমান্ড দিচ্ছে এবং তাদের নিজের চোখের সামনে রাখছে। তখন আমাদের দেখানো হয় ক্যান্টিনের পেছনের এক লোককে। সে চুপচাপ বসেছিল। অথর্বের এই কথা শুনে সে অবশেষে সামনে আসে এবং ওই লোকটির নাম রাজনাথ। এবং এই সেই লোক বা আঙ্কেল যে মেয়েদেরকে বশীকরণ করেছে। এরপর সামনে আসে রাজনাথ। সে জানায় যদি কেউ সামান্যতম বিরোধিতা করার চেষ্টা করে তবে এই মেয়েগুলো তাকে মেরে তো ফেলবেই, নিজেদের গায়েও আগুন লাগিয়ে দেবে, অর্থাৎ পরিস্থিতি একেবারেই ভয়াবহ হয়ে উঠবে। তখন সে উদাহরণস্বরূপ দেখাতে চায় যে মেয়েটির মাধ্যমে আগে বার্তা পাঠানো হয়েছিল তাকে সামনে ডাকে এবং হাতে ছুরি ধরিয়ে দেয়। রাজনাথ তাকে বলে নিজের হাত কেটে দিতে। মেয়েটি কান্নাকাটি করতে করতে হাত কাটতে শুরু করে। তার মা বাবা তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করলেও সে তাদের কথা শোনে না। এমনকি তার মা হাত জোর করে রাজনাথের কাছে অনুরোধ জানালেও রাজনাথের মন গলে না। শেষমেশ সেই মেয়েটি হাত কেটে মাটিতে যন্ত্রণায় লুটিয়ে পড়ে। তবুও রাজনাথ কাউকে বাইরে নিয়ে যাওয়ার অনুমতি দেয় না। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেখানে উপস্থিত পুলিশ অফিসার
নিজের রিভলভার বের করে রাজনাথকে গুলি করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই সময়তেই একটি মেয়ে পুলিশ অফিসারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার পেটে ছুরি দিয়ে আঘাত করে। যদিও অফিসার গুরুতরভাবে আহত হয়, তবে প্রাণে বেঁচে যায়। এরপর রাজনাথ জানায় সে অথর্বের সঙ্গে একা কথা বলতে চায়, তাই সে সকল অভিভাবক, প্রিন্সিপাল আর অন্যদের বাইরে যেতে বলে, কিন্তু কেউই বাইরে যায় না। এই জন্যই সে একটি মেয়েকে ডাকে যে আগে থেকেই বন্দুক চালাতে জানতো। তাকে ডেকে বলে যারা বাইরে যেতে চাইবে না তাদেরকে গুলি করতে, আর শুরুটা নিজের মা বাবাকে দিয়েই করতে। তাই কথা মতো সেই মেয়েটি তার মা বাবাকে মেরে ফেলে। এরপর যেই মেয়েটির হাত কেটে পড়েছিল সেই মেয়েটির মা বাবাকেও একইভাবে গুলি করে মারে। অবশেষে রাজনাথ তাকে থামতে বলে। এই ভয়াবহ পরিস্থিতি দেখে আর না চাইলেও সবাই বাইরে চলে যায়। ভেতরে থেকে যায় কেবল মেয়েরা, রাজনাথ এবং অথর্ব। এবার রাজনাথ অথর্বকে জিজ্ঞেস করে প্রতাপ কোথায়। অথর্ব জানায় প্রতাপ গত 12 বছর ধরে তার কাছে বন্দি অবস্থায় আছে। এমনকি সে এটাও বলে যে তার মেয়ে আরিয়াও 12 বছর ধরে তার বশীকরণের জাদুতে বন্দী। তাই যদি রাজনাথ আরিয়াকে মুক্ত করে তবে সে প্রতাপকে মুক্ত করে দেবে। এই প্রস্তাব শুনে রাজনাথ প্রচণ্ড রেগে যায়। সে বলে আমাকে কেউ এইভাবে শর্ত দিতে পারে না। তবুও প্রতাপকে ফিরে পাওয়ার আশায় দ্বিধাগ্রস্ত হয়। রাজনাথ অবাক হয় এই ভেবে প্রতাপের মতো শক্তিশালী মানুষ কিভাবে অথর্বের মতো একজন সাধারণ মানুষের কাছে বন্দী হতে পারে, কারণ প্রতাপ বশীকরণে রাজনাথের থেকেও দক্ষ এবং সে এমন অনেক গোপন বিদ্যা জানে যা এখনও রাজনাথের অজানা। তবে রাজনাথ এটাও স্বীকার করে অত্যাচারের ক্ষেত্রে প্রতাপ তার কাছে হেরে গেছে। অবশেষে রাজনাথ অথর্বের কথায় রাজি হয়। সে বলে অথর্বের মেয়েকে বশীকরণ থেকে মুক্ত করবে আর বিনিময়ে অথর্ব প্রতাপকে তার হাতে তুলে দেবে। এরপর রাজনাথ পরিকল্পনা করে স্কুল বাস ভর্তি মেয়েদের নিয়ে সে অথর্বের বাড়ির দিকে যায়। এই জন্য সে প্রিন্সিপাল ম্যাডামকে ডেকে নির্দেশ দেয় যেন 2টি স্কুল বাস ব্যবস্থা করা হয়। একই সঙ্গে স্কুলের বাইরে উপস্থিত সমস্ত মিডিয়া ও পুলিশকে সরে যেতে আদেশ দেয়, কারণ সে জানে বাসে ট্র্যাকার লাগানো আছে আর তার ইচ্ছে পুলিশ দূর থেকে তাদেরকে ট্র্যাক করুক, পিছনে যেন না আসুক, কারণ এখন বহু মেয়ের প্রাণ তার হাতের মুঠোয়। না চাইলেও প্রিন্সিপাল ম্যাডাম 2টি বাসের ব্যবস্থা করেন। এরপর রাজনাথ অথর্ব এবং বাকি মেয়েদের নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। বাসে যেতে যেতে অথর্ব রাজনাথকে প্রশ্ন করে হঠাৎ করে এতদিন পর তুমি কেন প্রতাপকে খুঁজতে শুরু করলে। রাজনাথ উত্তর দেয় প্রতাপ তার কাছে বড় ভাইয়ের মতো, প্রায় গুরুদেব। প্রথমে সে প্রতাপকে ফোন করে, কিন্তু প্রতাপ ফোন তোলে না। পরে তার বাড়িতে যাওয়ার সাহস হয়নি, কারণ প্রতাপের বাড়িতে তার বশীকরণ করা মেয়েরা ছিল যারা রাজনাথের উপর হামলা করতে পারত। অনেকদিন প্রতাপের খোঁজ না পেয়ে অবশেষে যখন তার বাড়িতে পৌঁছায় তখন দেখে প্রতাপ নেই আর বশীকরণ করা মেয়েরাও নেই। রাজনাথ ভাবে হয়তো প্রতাপ সিদ্ধ লাভের জন্য কোথাও চলে গেছে, কারণ এর আগেও 1.5-2 বছর প্রতাপ সিদ্ধির সন্ধানে নিখোঁজ হয়েছিল। কিন্তু এত বছর না ফেরায় রাজনাথকে বাধ্য হয়ে প্রকাশ্যে তার শক্তি ব্যবহার করতে হয়, যদিও সেটা তাদের বিদ্যার নিয়মের বাইরে। এরপর রাজনাথ বলে তারা কেবল মেয়েদেরই বশীকরণ করে, কারণ তাদের বিশ্বাস পুরুষ শক্তি সর্বশ্রেষ্ঠ, পুরুষরা চাইলে সবকিছু করতে পারে। এইভাবে বাস চলতে থাকে। হঠাৎ রাজনাথ দেখে যেসব মেয়েকে সে বাইরে পাঠিয়েছিল তাদের মধ্যে একজন পাথর দিয়ে আরেকজনকে মারছে। রাজনাথ তাকে ডাক দেয়, বাসে উঠে আসতে বলে, কিন্তু মেয়েটি কথা না শুনে দৌড়ে পালিয়ে যায়। এই দৃশ্য অথর্ব দেখে। এরপর বাস পৌঁছায় সেই জায়গায় যেখানে প্রতাপ বন্দী ছিল। রাজনাথ কয়েকজন মেয়েকে বাইরে পাহারা দিতে বলে এবং বাকিদের নিয়ে ভেতরে প্রবেশ করে। সেখানে সে আরিয়াকে দেখে যে গত 12 বছর ধরে একইভাবে হাসছে। রাজনাথ বিস্ময়ে বলে এত দীর্ঘ বশীকরণ আমি আগে দেখিনি, প্রতাপের কাছ থেকে এই বিদ্যা শিখতেই হবে। অথর্ব তাকে প্রতাপের কাছে নিয়ে যায়। প্রতাপের অবস্থা শোচনীয়, চোখ খুলতে পারছে না, শিকল দিয়ে শক্ত করে বাঁধা। প্রতাপকে এই অবস্থায় দেখে রাজনাথ প্রচণ্ড রেগে যায়। তবু চুক্তি অনুযায়ী সে প্রতিশ্রুতি দেয় আগে আরিয়াকে বশীকরণ থেকে মুক্ত করবে, তারপর অথর্ব প্রতাপকে ছেড়ে দেবে। রাজনাথ অথর্বকে বোঝায় বশীকরণের নিয়ম হলো যিনি বশীকরণ করেছেন এবং যার উপর বশীকরণ করা হয়েছে তারা যদি কিছুক্ষণের মধ্যে দূরে সরে যায় তবে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যেই বশীকরণ ভেঙে যায়। সেই কারণে বাসের বাইরে যে মেয়েটি তার ডাকার সত্ত্বেও ওঠেনি এবং পালিয়ে গেছে তার উপর করা বশীকরণ ভেঙে গিয়েছিল। এরপর রাজনাথ বলে প্রতাপ যত ভালো বশীকরণ করুক 12 বছর ধরে কারোর বশীকরণে থাকা সম্ভব নয়। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে। হয়তো প্রতাপের অথর্বর পরিবারের প্রতি কোনো ঋণ রয়েছে। অথর্ব গভীরভাবে ভাবে। হঠাৎ তার মনে পড়ে 12 বছর আগে যখন তাদের পরিবারের প্রথমবার প্রতাপের সঙ্গে দেখা হয় তখন এক দোকানে প্রতাপ অথর্বের হয়ে 10 টাকা পরিশোধ করেছিল। রাজনাথ বলে প্রতাপকে জাগিয়ে তুলতে হবে, তাকে 10 টাকা ফেরত দাও, তাহলেই আরিয়া বশীকরণ থেকে মুক্তি পাবে। অথর্ব টাকা জোগাড় করে প্রতাপের হাতে দেয়।
ধীরে ধীরে প্রতাপ জ্ঞান ফিরে পায়। তখন রাজনাথ নির্দেশ দেয় আরিয়াকে জোরে জোরে ডাকতে। অথর্ব বারবার ডাকতে থাকে। অবশেষে আরিয়া অনেক কষ্ট করে চোখ খোলে, আর এইভাবেই বশীকরণ থেকে মুক্তি পায়। আরিয়া প্রতাপকে দেখে প্রচণ্ড চিৎকার করে ওঠে, কারণ তার ধারণা এই ভয়ঙ্কর অবস্থার জন্য প্রতাপই দায়ী। অথর্ব তাকে বাইরে নিয়ে গিয়ে শান্ত করার চেষ্টা করে। ওদিকে রাজনাথ প্রতাপের মুখের শিকল খুলে দেখে তার জিভই আর নেই, ফলে সে কোনো কথা বলতে পারবে না। রাজনাথ হতবাক হয়ে যায়। অথর্ব ব্যাখ্যা করে, যখন প্রতাপ আরিয়াকে বশীকরণ করেছিল তখন সে আরিয়ার কানে আঘাত করেছিল যাতে সে শুনতে না পায়, কিন্তু তাতে কাজ না হওয়ায় শেষমেশ প্রতাপের জিভ কেটে দেয়। রাজনাথ ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ প্রতাপকে খোঁজার অন্যতম কারণ ছিল তার কাছ থেকে বিদ্যা শেখা, কিন্তু প্রতাপ এখন আর কোনো কাজের নয়। ফলে রাজনাথ অথর্বের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং হুমকি দেয়, আমি যেমন বিদ্যা পেলাম না, তুইও তোর মেয়েকে পাবি না। এই বলে সে আরিয়াকে নিয়ে যেতে উদ্যত হয়। ঠিক তখনই অথর্ব তার ঘড়িতে বোতাম চাপ দেয়। হাই ফ্রিকোয়েন্সির একটি অতি তীব্র শব্দ বক্স থেকে বের হয়, ফলে রাজনাথ যতই কমান্ড দেয় মেয়েরা কিছুই শুনতে পায় না। সিনেমার শুরুতেই দেখা গিয়েছিল অথর্ব এই বিশেষ বক্সগুলো নিয়ে এসেছিল। অথর্ব সুযোগ নিয়ে রাজনাথের মাথায় আঘাত করে, তাকে অচেতন করে দেয়। এরপর যেভাবে প্রতাপকে বন্দি করে রাখা হয়েছিল ঠিক সেভাবেই রাজনাথকেও শিকল দিয়ে বেঁধে রাখা হয়। শেষ দৃশ্যে দেখা যায় স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম এবং পুলিশ অফিসার অথর্বের সঙ্গে দেখা করতে এসেছে। অথর্ব তাদের জানায়, আমি প্রতাপ আর রাজনাথ দুজনকেই আমার কাছে রাখবো। যেমন ওরা অসহায় মা বাবাকে দেখে মজা নিত, তেমনভাবেই ওদের আমি কষ্ট দেব। আমি না তো ওদের মরতে দেব, না তো বাঁচতে। মুভির ফাইনাল সিনে চাঁদের আলোয় ছাদের উপরে বসে অথর্ব আর আরিয়া সম্পূর্ণ সুস্থ। তাকে দেখে বোঝা যায় সে এখন মুক্ত। অথর্ব মেয়েকে সুস্থ দেখে সন্তুষ্ট হাসি হাসে। আর এখানেই আমাদের গল্প শেষ হয়ে যায়।